আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। বাংলাদেশ জুলাই আগস্টের আন্দোলনের পরে বাংলাদেশের মানুষ মনে করেছিল যে বাংলাদেশটা পরিবর্তন হবে। আমাদের প্রত্যেকের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা 100% পূরণ না হোক, অন্তত কিছুটা হলেও পূরণ হবে। মানুষ স্বাধীনভাবে বসবাস করতে পারবে, মানুষ কর্মক্ষম হবে, আরো কর্মসংস্থান বেড়ে যাবে, মানুষের আয় ইনকাম বাড়বে, এই দুঃখ দুর্দশা থেকে মানুষ বেঁচে যাবে। কিন্তু সেটা আর হয় নাই। এখন হচ্ছে শুভ হালখাতা, অর্থাৎ শুভ বলাটা মোটেই এখন সম্ভব নয়। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পরে মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল, বা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সমন্বয়ক, তার দলের অর্থাৎ এনসিপির যারা সমন্বয়ক আছে, তারা যে আশা আকাঙ্ক্ষা দেখিয়েছিলেন বাংলাদেশের মানুষকে, তার কোনো কিছুই হয় নাই। বরং বিগত দিনের সময়ের চেয়ে কোনো কোনো বিষয় আছে যেটা আরো অনেক খারাপের দিকে যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসিয়েছিলেন বাংলাদেশের মানুষ, সমস্ত রাজনৈতিক দল এবং বিদেশিরাও সমর্থন করেছিলেন। কারণ প্রত্যেকের আশা ছিল তিনি ক্ষমতায় এসে প্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে আওয়ামী লীগ বা এই সন্ত্রাসী গ্রুপকে, এই স্বৈরাচারীদেরকে তিনি শাস্তির আওতায় আনবেন, তাদেরকে ধরে জেলে পুরবেন এবং তাদেরকে শাস্তির আওতায় আনবেন। কিন্তু এটা তিনি করতে ব্যর্থ হয়েছেন। তিনি এক এক করে প্রত্যেকেই যাওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন। সবাই দেশের বাহিরে চলে গেছেন, মুসলিমেও কয়েকজন ধরা পড়েছেন। তারপরে যেটা হলো যে ভারতের সাথে যে চুক্তিগুলো হয়েছে, অন্যায় চুক্তি হয়েছে, বাংলাদেশকে ঠকিয়ে যে চুক্তিগুলো করেছে, সেই চুক্তিগুলোকে পর্যবেক্ষণ করবে কিংবা বাতিল করবেন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সেই চুক্তির বিষয়ে কোনো কথাই বলেন না, তিনি কোনো কাজই করলেন না এই চুক্তির বিষয়। তারপরে যেগুলো ছিল যে ভারতের সাথে পানি চুক্তি, কারণ বাংলাদেশ আস্তে আস্তে মরুভূমি হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, এই পানি চুক্তি করবে ভারতের সাথে, বাংলাদেশ যাতে পানি পায়, বাংলাদেশের মানুষ কৃষকরা যাতে ফসল উৎপাদন করতে পারে, বাংলাদেশ যাতে সবুজ হয়। কিন্তু তাও তিনি কিছুই করতে পারলেন না, তিনি কিছুই করলেন না। প্রথম দিকে তার মুখটা খুব হাসি খুশি প্রাণবন্ত দেখলেও এখন কিন্তু তার মুখের দিকে তাকালে মনে হয় যেন কালো মেঘ। কারণ তিনি প্রচন্ড রকম চাপের মুখে আছেন। এক চাপ হচ্ছে তাদেরকে যারা নোবেল পুরস্কার দিয়েছিলেন এবং অগণিত পুরস্কার দিয়েছিলেন এবং তার সাথে হয়তো অর্থও দিয়েছিলেন, এই সব দেওয়ার পিছনে যে উদ্দেশ্য ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে তারকে ব্যবহার করে তাদের সেই বিদেশিদের যা যা চাওয়া পাওয়া আছে বাংলাদেশের উপরে সেগুলো তারা নিবেন। কিন্তু সেগুলো ডক্টর মোহাম্মদ ইউনূস গোপনে এখন দিয়ে দিয়েছেন কিনা তা আমরা কেউ জানি না। কারণ তিনি যা কিছু করেন কারো কাছে কিছু জিজ্ঞেস করেন না। যখন তিনি বিপদে পড়েন তখন তিনি রাজনীতিবিদদের ডাকেন এবং দু চারটা কথা বলেন, কিন্তু তার রাজনীতিবিদদের কথাও তিনি মানেন না, তিনি যা করার তাই করেন। এগুলো দেখেছিলাম আমরা স্বৈরাচারী শেখ হাসিনার আমলে। স্বৈরাচারী শেখ হাসিনা কাউকেই পাত্তা দিতেন না, কোনো রাজনৈতিক দলকে পাত্তা দিতেন না, তিনি যা মনে চাইতেন তাই করতেন। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের ভিতরেও সেই ধরনের অবস্থা পরিলক্ষিত হচ্ছে। তাই কি লাভ হলো শেখ হাসিনাকে পতন ঘটিয়ে? একটাই কথা, লাভ অবশ্যই হয়েছে। শেখ হাসিনার পতন ঘটিয়ে অন্তত বুকের উপর একটা জগদ্দল পাথর ছিল শেখ হাসিনার আমলে, সেই পাথরটা সরে গেছে, এখান থেকে অনেকটা লাভ হয়েছে। কিন্তু পরাধীন কিন্তু আমরা এখনো আছি। তখন ছিল ভারতের অধীনে বাংলাদেশ, এখন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশ আরেকটা দেশের অধীনে আছে। আমরা কবে যে এই বাংলাদেশ সত্যিকারে আমরা আমাদের চোখে দেখতে পাবো তা জানি না। বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল আছে, যে রাজনৈতিক দলের উচিত ছিল বাংলাদেশের মানুষের পক্ষে কাজ করা, বাংলাদেশের জাতির পক্ষে কাজ করা, এই দেশটার পক্ষে কাজ করা, কিন্তু না, এই রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গি ভিন্ন। আওয়ামী লীগের চোখ হচ্ছে ভারতের চোখ, আওয়ামী লীগের ভারতের চোখে দেখে এবং জামাত ইসলাম তারা পাকিস্তানের চোখে দেখে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস আর সমন্বয়করা তারা পৃথিবীর একটি শক্তিশালীর চোখে দেখে। তো এখন এরা যদি ক্ষমতায় আসে, যেমন আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি যে ভারতের চোখে দেখে সবকিছুই ভারতে চলে গেছে, আবার যদি জামাত ইসলাম আসে তিনি তো পাকিস্তানের চোখে সবকিছু দেখে, তাহলে যা হওয়ার তাই হবে। আর এখন যারা ক্ষমতায় আছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এনসিপির যে সমন্বয়করা, তারা
ওই সেই দেশের চোখে দেখে। সুতরাং বাংলাদেশের মানুষের ভাগ্য এই কারণেই পরিবর্তন হয় না। বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হলে প্রকৃত একজন নেতা লাগবে, যিনি শুধুমাত্র বাংলাদেশের মানুষের চোখে বাংলাদেশকে দেখবেন এবং বাংলাদেশের মানুষের যে স্বপ্ন, সেই স্বপ্ন অনুযায়ী তিনি কাজ করবেন। কিন্তু সেরকম আছে বাংলাদেশে অবশ্যই, কারণ যারাই বাংলাদেশি এবং দেশপ্রেমিক তারাই সব সময় চাপের মুখে থাকে বিদেশিদের, কারণ বিদেশিরা তাদের স্বার্থ আদায়ের জন্য বাংলাদেশে আসে। আর কেউ যদি বাংলাদেশের পক্ষে তখন কথা বলে, তখন তাকেই গ্রেপ্তার করা হয়, তাকেই বদনামের মধ্যে ফেলানো হয়। যেমন নবাব সিরাজউদ্দৌলা, তিনি বাংলার উন্নয়ন চেয়েছিলেন, বাংলার স্বাধীনতা ধরে রাখতে চেয়েছিলেন, আর বিদেশিরা তাকে বিভিন্ন রকম বদনাম করে বাংলাদেশিদের খেপিয়ে তুলে সেই নবাব সিরাজউদ্দৌলার পতন ঘটিয়ে মির্জাফরকে বসাইছিলেন। ঠিক তদ্রুপ বিদেশিরাও ওরকম চায়, যারা এখন বাংলাদেশ থেকে তাদের স্বার্থ উদ্ধার করতে চায়, তারা যারা বাংলাদেশপন্থী তাদের বিভিন্ন রকম ভাবে বদনাম করে, তাদের বিভিন্ন রকম ভাবে দোষারোপ করে তাদেরকে বাংলাদেশের মানুষের কাছ থেকে দূরে সরিয়ে রাখতে চায়, যাতে বাংলাদেশপন্থী বাংলাদেশের প্রেমিক যারা আছে তারা যাতে ক্ষমতায় আসতে না পারে, তাহলে বিদেশিদের স্বার্থ এখানে তারা আদায় করতে পারবেন না। তাই তাদের এই চেষ্টা। এই কারণে যেহেতু বাংলাদেশের মানুষ অনেকেই অশিক্ষিত, অনেকেই আন্তর্জাতিক রাজনীতি বা দেশের রাজনীতির ভিতরের যে অনেক কিছু ঘটে এগুলো তারা জানে না বা বুঝে না, তাই তাদেরকে খুব সহজেই তাদের মন পরিবর্তন করে ফেলানো যায়। আর এই জন্য বাংলাদেশের যে শত্রু যারা, ভারত সহ আরো অন্যান্য যারা আছে, তারা কেউ চায় না বাংলাদেশ শিক্ষিত হোক, বাংলাদেশের জাতিটা শিক্ষিত হোক, বাংলাদেশের মানুষ জ্ঞানী হোক, বুদ্ধিমান হোক, এটা তারা চায় না। যার কারণে আপনারা খুবই খেয়াল করে দেখেন, এখন বাংলাদেশের সংস্কার চলতেছে। এই বাংলাদেশের সংস্কার এখন কারা করতেছে? সেই আরেক দেশের নাগরিক, সেই মার্কিন নাগরিক, আমেরিকান নাগরিকদের এনে বাংলাদেশের সংস্কার করতেছে। কি দিয়ে সংস্কার করে? যত বাতাসের ভাষা জিনিস তার উপর নিয়ে সংস্কার করে। কিন্তু বাংলাদেশের মানুষের যে প্রত্যক্ষভাবে যে জিনিসগুলো দরকার, সেটা হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, বাংলাদেশের মানুষের কর্মসংস্থান, এর উপর কিন্তু কোনো সংস্কার নেই। কারণ শিক্ষার উপর তাদের কোনো সংস্কার নেই, স্বাস্থ্যের উপর তাদের কোনো সংস্কার নেই। তাদের সংস্কার হচ্ছে কিভাবে বাংলাদেশের সরকার গঠিত হলে সেটা দুর্বল করা যায়, যাতে ঝুলন্ত সংসদ করা যায়, ঝুলন্ত সরকার করা যায়, যাতে খুব সহজে তাকে ফেলে দেয়া যায়, এরকম ভাবে তারা সংস্কার করতেছে। এতে বাংলাদেশের মানুষের ভাগ্য মোটেই পরিবর্তন হবে না। এই সংস্কার দিয়ে মানুষের পেটে ভাত আসবে না, এই সংস্কার দিয়ে মানুষের শরীর পোশাক আসবে না, এই সংস্কার দিয়ে মানুষের সন্তানদের শিক্ষা আসবে না। তাই শিক্ষা ক্ষেত্রে সংস্কার দরকার, স্বাস্থ্য ক্ষেত্রে সংস্কার দরকার, সংস্কার দরকার অর্থনৈতিক ক্ষেত্রে, যাতে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি আসে, বাংলাদেশের মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে, বাংলাদেশ থেকে যাতে অভাব অনটন একেবারে বাংলাদেশ থেকে চলে যায়, সেই জন্য সংস্কার করা দরকার। এছাড়া বাংলাদেশের মানুষের আর কোনো গতি হবে না। তাই এখন পরিশেষে কথা হচ্ছে এইটাই, বাংলাদেশটা হওয়া উচিত বাংলাদেশের মানুষের চোখে, যে বাংলাদেশটা দেখে কোনো ভারতের চোখে নয়, পাকিস্তানের চোখে নয়, বা অন্য কোনো মানুষের বা অন্য কোনো দেশের চোখে নয়, বাংলাদেশকে দেখতে হবে শুধু বাংলাদেশের মানুষের চোখে। কারণ এ দেশটা আমার, আমার দেশই আমার মা, এ দেশটা আমার। আর প্রত্যেকে যদি চিন্তা করে এ দেশটা আমার, তাহলে মানুষ যেরকম কোনোভাবেই তার মাকে অসম্মান করতে দেয় না, তার মাকে কষ্ট দিতে চায় না, তাই মানুষ যদি মনে করত আমার দেশই আমার মা, তাহলে এই দেশটাও আর অসম্মানিত হতো না, দুর্নীতি থাকতো না, আর কোনো দুর্নীতিবাজের জন্ম হতো না এখানে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।